বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র এর একটি প্রবন্ধ পড়ব। প্রবন্ধটির নাম হচ্ছে বই পড়া। লিখেছেন প্রমথ চৌধুরী। বাকি ক্লাসগুলো করতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচের দিকে আসলেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো আমরা এই গল্পের পাঠ পরিচিতি বা মূল ভাব থেকে আলোচনা শুরু করব। এরপর আমরা অনুশীলনীতে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান করব এবং অতিরিক্ত কতগুলো প্রশ্নের সমাধান করব। দেখো, প্রথমে হচ্ছে বই পড়া গল্পের পাঠ পরিচিতি বা মূল ভাব। বই পড়া গল্পটি বা প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। অর্থাৎ প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ যে বইটা আছে, ওই বইটা থেকে বই পড়া প্রবন্ধটি নেওয়া হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। তাহলে পরীক্ষায় যদি আসে মানে একটি লাইব্রেরির কোথায় প্রবন্ধটি পঠিত হয়েছিল? বার্ষিক সভায়। অথবা কিসের বার্ষিক সভায় এই বই পড়া প্রবন্ধটি পঠিত হয়েছিল? তাহলে তোমরা বলবা লাইব্রেরির। এরকম আসবে, এমসিকিউতে আসতে পারে, এক কথায় উত্তর আসতে পারে। আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয়। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? যে আমাদের পাঠ চর্চার অনভ্যাস মানে আমরা বই পড়তে পছন্দ করি না, এটার জন্য দায়ী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আসে, সেই সরকারগুলাই বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, তবে কোনোটাই আমাদের এবং আমাদের সমাজের জন্য উপকারী হয় না। তাই এখানে বলা হয়েছে যে আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষ্য করা যায়, লক্ষণীয়। সাপোজ তোমরাই চিন্তা করো, তোমাদের এই যে কিছুদিন আগে তোমাদের নতুন কারিকুলাম ছিল, সেটা তোমাদের জন্য বেশি একটা মানে খুবই ক্ষতিকর বলতে পারো। আবার সেটা পরিবর্তন করে এখন আবার এটা করা হয়েছে। এক বছরের মতো তোমাদের পরীক্ষা দিয়ে আবার মনে করো রেজাল্ট ভালো করা লাগবে। তাহলে এটা তো আমাদের পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের জন্য উপযোগীও না, এরকম একটা অবস্থা। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে শব্দটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে আর্থিক অনটনের কারণে, মানে কি আমাদের আর্থিক টানাটানি চলতেছে, সংসারই আমাদের ঠিক মতো চলে না, নুন আনতে পান্তা ফুরানো অবস্থা, তাই না? আমাদের বাজারের যে অবস্থা, যে সবকিছু যত দামি, এইখানে মানে এই বাংলাদেশের কথা চিন্তা করলে মানে অর্থের সাথে সংশ্লিষ্ট নাই এরকম কোনো কিছু যদি আমরা চিন্তা করি, সেটা আমাদের জন্য অনর্থক হয়ে যাবে। আমরা সেটা করতে চাই না। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। সেজন্য মানুষ বই পড়তে চায় না। অনীহা মানে কি? অনিচ্ছা, মানে ইচ্ছা নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। তো এখানে লেখক বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে জ্ঞান পাই বা যে শিক্ষা পাই, সেটা আমাদের জীবনযাপনের জন্য পূর্ণাঙ্গ নয়, মানে পরিপূর্ণ না। কারণ হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এখানে বলা হচ্ছে যে কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানে যারাই সমাজে কি হয়েছে? সুশিক্ষিত হয়েছে, মানে শিক্ষিতের খাতায় নাম লিখেছে, তারা সবাই কিন্তু নিজে নিজে শিক্ষিত হয়েছে, স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। এটাই বলা হয়েছে। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। আমরা যদি নিজেদেরকে যথার্থ শিক্ষিত করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মনের প্রসার করতে হবে, মনটাকে বড় করতে হবে। তার জন্য কি করতে হবে? বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। বেশি বেশি করে বই পড়লে আমরা পৃথিবীর সব কিছু সম্পর্কে বেশি বেশি করে জানতে পারবো। আর যত আমরা জানতে পারবো ততই আমাদের মনের প্রসার হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। এর জন্য কি করতে হবে? লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। কেন? কারণ লাইব্রেরিতে বই পাওয়া যায়, সবাই মনের ইচ্ছা মতো বই সেখানে পড়ে নিতে পারে। তো দেখো, বাধ্য না হলে লোকে বই পড়ে না। এই যে বই পড়া যে প্রবন্ধটি, এটা যদি তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত না করা হতো, তাহলে তোমরা কেউ আমার ক্লাসও করতে না, আমি ক্লাসও নিতাম না। হয়তোবা তোমাদের 100 জনের ভিতরে কেউ একজনও পড়তো কিনা আমার সন্দেহ। তাই বলা হচ্ছে যে বাধ্য না হলে কেউ বই পড়ে না, তাই না? তাই লাইব্রেরিতে যারা যায়, লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। দেখো, তোমাদের পাঠ্য বই যদি এই সমস্ত মানে গল্প বা হচ্ছে প্রবন্ধ, কবিতা এগুলো যদি না দেওয়া হতো, তাহলে তো তুমি জীবনে পড়তে না। তো না যদি পড়ো, তাহলে তো এই বিষয় সম্পর্কে তুমি জানতেও না। তো এইগুলো
কোথায় জানা যায়? সেগুলো হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে কেউ কাউকে বাধ্য করে না, সেখানে সবাই যায় যে কি নিজের ইচ্ছায় পড়ে। তাই লাইব্রেরি বেশি বেশি পরিমাণ আমাদের চারপাশে গড়ে তুলতে হবে, যাতে করে সবাই সেখানে যে বেশি বেশি করে বই পড়তে পারে এবং নিজেদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। মানে আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যদি আমাদের চলতে হয়, তাহলে আমাদের কি করতে হবে বলতো? বেশি বেশি করে সাহিত্য চর্চা করতে হবে বলে লেখকও এটা মনে করেন। তো বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর বই পড়ার গুরুত্ব এবং তাৎপর্য উপস্থাপন করেছেন। তো প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে জাতির মানসিক বিকাশ এবং সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান এবং সাহিত্য চর্চার কোনো কি নাই বলতো? বিকল্প নাই। মানে বই পড়তে হবে, সাহিত্য চর্চা করতে হবে, এর অল্টারনেটিভ কিছুই নাই। মানে আমাদেরকে পড়তেই হবে যদি আমরা যদি শিক্ষিত হতে চাই এবং জাতির যদি মানসিক বিকাশ এবং সমৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে বই পড়তে হবে, বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে আমাদের সাহিত্য চর্চাও করতে হবে। এটাই হচ্ছে বই পড়া প্রবন্ধ এর মূল কথা বা হচ্ছে পাঠ পরিচিতি। এখন আমরা অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ের অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। পাশাপাশি এখান থেকে আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন সমাধান করব যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। যেমন দেখো অনুশীলনীতে তোমাদের দুইটা কর্ম অনুশীলন রয়েছে। প্রথমে কর্ম অনুশীলন। তো 1 নম্বর কর্ম অনুশীলন হচ্ছে 1 নম্বর তোমাদের স্কুলের বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে তা উল্লেখ করো। বলা হচ্ছে যে তোমাদের স্কুলে মনে করো একটা বই পড়া প্রতিযোগিতা হলো, তোমাদের স্কুলে স্যারেরা বললো কি তোমরা এই মাসের ভিতরে যে কয়টা বই পড়ে শেষ করতে পারবা তাকে বেশি করে পুরস্কার দেওয়া হবে। তাহলে তোমরা কি করবা? এরকম যদি হয় তাহলে তো সবাই বই পড়বে, বই পড়ার জন্য উৎসাহিত হবে। তো এরকম ভাবে বই পড়া প্রতিযোগিতা হয়েছে এবং সেই প্রতিযোগিতায় তুমিও অংশগ্রহণ করেছো মনে করো। তাই এই যে অংশগ্রহণ করে বই পড়া প্রতিযোগিতার ফলে তোমার শিক্ষা জীবনে বা শিক্ষা ক্ষেত্রে যে রকম ভূমিকা রেখেছে বা হচ্ছে উপকার হয়েছে, ইতিবাচক প্রভাব ফেলেছে, সেগুলো বর্ণনা করতে বলেছে। তো বই পড়া প্রতিযোগিতার ফলে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক যে প্রভাব পড়েছে বা পড়তে পারে সেগুলো হচ্ছে 1 নম্বর লেখাপড়ায় মনোযোগ বাড়ে, আগ্রহ সৃষ্টি হয়। মানে একবার বই পড়ার যদি অভ্যাস হয়ে যায় তোমার, তাহলে কি হবে বলতো? লেখাপড়ায় মনোযোগ বাড়বে, তারপরে বই বেশি বেশি করে বই পড়তে চাইবা। যেমন দেখো এখানে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে তোমরা বেশি একটা পড়ো না, না পড়তে পড়তে একসময় পড়ার প্রতি অনীহা তৈরি হয়। এরপরে যখন একবার পড়া শুরু করো, তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়লে এরপরে আবার স্বাভাবিক হয়ে যায়, পড়তেই চাই, মন পড়তেই চায়। তার জন্য বই পড়া প্রতিযোগিতার যখন তোমরা বই পড়া শুরু করবা, তখন তোমাদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং মনোযোগও বেড়ে যাবে লেখাপড়ার প্রতি। বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচয় হয়। যখন তুমি বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানমূলক বই পড়বা, তো ওই জ্ঞান বিজ্ঞানমূলক বই যদি পড়ো, তাহলে ওই জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তোমরা পরিচয় হবা, তাই না? পরিচয় ঘটিয়ে যাবে তোমাদের। তাই বলা হচ্ছে সমাজ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের বই রয়েছে যেগুলো আমাদেরকে কি করে? সমাজ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। তাহলে আমরাও কি হবে? সচেতন হয়ে যাবো এই ধরনের বই পড়ে। পারিবারিক সম্পর্ক ও দায়িত্বশীলতা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। যেমন পারিবারিক বিভিন্ন বই রয়েছে, পরিবারের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তাদের সাথে কিরকম সম্পর্ক স্থাপন করতে হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। মানুষের প্রতি মানবীয় আচরণ বোধ জন্মে যায়। আমরা অন্য মানুষকে ভালোবাসতে শিখি, তাদেরকে বুঝতে আমরা চেষ্টা করি বই পড়ার মাধ্যমে। সত্য, ন্যায় ও নৈতিকতার মানদণ্ডে নিজেকে যাচাইয়ের সুযোগ ঘটে। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা জানতে পারি। তারপর নৈতিকতার মানদণ্ডে আমরা নিজেরা ভালো নাকি মন্দ এটাও আমরা জানতে পারি, নিজেদেরকে বিবেচনা করতে পারি। পাঠ্য বইয়ের বিভিন্ন জটিল বিষয় সহজে আমরা বুঝতে পারি। পাঠ্য বইয়ে সাধারণত সংক্ষেপে সবকিছু উপস্থাপন করা হয়, তাই না? তো এখানে যদি বিভিন্ন বই পড়ো, তাহলে ওই পাঠ্য বইয়ের ওই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের পাঠ্য বই তো কম দেওয়া রয়েছে, তাহলে বিস্তারিত পড়লে তোমরা এটা বিস্তারিত জানতে পারবা। পরিবেশের ভারসাম্য বিষয়ে জ্ঞান লাভ করা যায়, কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, পরিবেশকে দূষণ মুক্ত রাখা যায়, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। যুদ্ধ ও শান্তি বিষয়ে মতামত তৈরি হয়। বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, তাই না? তো সেই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে আমাদের মতামত তৈরি হতে পারে। শান্তির পক্ষ সমর্থনের আত্মশক্তি অর্জিত হয়। শিক্ষাক্ষেত্রে মানুষের বিভিন্ন অবদান সম্পর্কে জানা যায়, কোন শিক্ষাক্ষেত্রে কোন কোন মানুষ কি ধরনের অবদান রেখেছে, এই সমস্ত বিষয় সম্পর্কে জানা যায়। পৃথিবীর বিভিন্ন প্রাণী, উদ্ভিদ
দেশ সম্পর্কে জানা যায়, তাই না? আমরা যদি বিভিন্ন ধরনের বই পড়ি, তো বিভিন্ন ধরনের বই বিভিন্ন দেশ সম্পর্কে লেখা, বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে, প্রাণী সম্পর্কে লেখা, তাদের সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে পৃথিবীর বিভিন্ন ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানা যায়। প্রত্যেকটা দেশের ভাষা তো আলাদা আলাদা, আমাদের দেশে বাংলা ভাষা, তাই না? তারপরে অন্যান্য দেশে আলাদা আলাদা ভাষা রয়েছে। তো আমরা যদি বিভিন্ন ধরনের বই পড়ি, তো তাদের ভাষা সম্পর্কে আমরা যেমন জানতে পারবো, তাদের সংস্কৃতি, তাদের পোশাক আশাক, আচার আচরণ, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারবো বা জানতে পারবো। এটাই এখানে বলা হয়েছে। তারপরে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্যের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা জানতে পারবো। পৃথিবীর সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত নানা উত্থান পতন এবং বিকাশ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা যায়। আর এটাই হচ্ছে বই পড়ার প্রতিযোগিতার ফলে শিক্ষাক্ষেত্রে কি কি উপকার হয়েছে সেটা, বা মানে হচ্ছে ইতিবাচক যে দিকগুলো সেগুলো আমরা বর্ণনা করলাম। এটা ছিল কর্ম অনুশীলন এক নম্বরের উত্তর। এখন আমাদের কর্ম অনুশীলন 2 নম্বর, বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও। তো এখন দেখো, বই পড়ার অভ্যাস মানে তুমি কি, মানুষ তো বই পড়তে চায় না, তুমি কি একটা প্রস্তাব দাও, যে প্রস্তাবটা মানলে সব মানুষই বই পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে বা বই পড়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই বলা হচ্ছে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার প্রস্তাব। মানে তুমি কি কি প্রস্তাব দিবা? যেমন বিদ্যালয়ে লাইব্রেরি, বা এখানে হবে বয়াকার, লাইব্রেরি বা পাঠাগারের মান উন্নয়ন করতে হবে। আমাদের বিদ্যালয়ে যদি কোনো লাইব্রেরি থাকে, তাহলে সেই লাইব্রেরির মান উন্নয়ন করতে হবে। সেখানে বিভিন্ন ধরনের বই রাখতে হবে, পরিবেশটাকে সেরকম ভালো রাখতে হবে। যদি এখানে যে সবাই চিল্লাফাল্লা করে বা পরিবেশ যদি শব্দ হয়, তাহলে তো সেখানে লাইব্রেরিতে যেতে বই পড়বে না কেউ, সেখানে তো তাহলে মনোযোগ আসবে না। আর যদি তোমার স্কুলে লাইব্রেরি না থাকে, তাহলে টিচারদের সাথে কথা বলে লাইব্রেরির ব্যবস্থা করতে হবে। পাঠোপযোগী প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বাড়াতে হবে। এখন একটা বই আছে, একটা বই, সেই বই নিয়ে সবাই কাড়াকাড়ি করবে, এরকম তো হবে না। তাহলে ওই বইয়ের সংখ্যা বাড়াতে হবে। আর যে সমস্ত বই প্রয়োজন, ওই বই নাই, মনে করো তোমাদের যে বইয়ের তোমাদের প্রয়োজন, সেই বই তোমাদের লাইব্রেরিতে নাই, তাহলে কি কেউ বই পড়বে? ও যেটা প্রয়োজন না, তাহলে পড়বে না। তো তাহলে প্রয়োজনীয় সংখ্যক বই বাড়াইতে হবে। ব্যক্তির বয়স, রুচি অনুসারে বইয়ের সরবরাহ বাড়াতে হবে। একটা মানুষ বয়স তার 50, সে যে বই পড়বে, তোমার বয়স মনে করো 12, 15, 16 এরকম, তুমি আর সে লোক তো একই রকম রুচি তার নাই, তাহলে তার জন্য আলাদা বই, তোমার জন্য আলাদা বইয়ের ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে বই সংগ্রহ করে পড়ে আবার ফেরত দেওয়ার সুবিধা থাকতে হবে, তাহলেই হবে। অনেকে মানে লাইব্রেরিতে বেশি একটা সময় পাওয়া যায় না, হয়তো বা বন্ধ থাকে, এই জন্য বাড়িও বই নিয়ে যেতে চায় কেউ, তো ওগুলো বাড়ি নিয়ে পড়ে আবার লাইব্রেরিতে ফেরত দেবে, এর জন্য কোনো টাকা লাগবে না, এরকম ব্যবস্থা থাকতে হবে বা রাখতে হবে। তাহলেই সবাই বইয়ের প্রতি আকৃষ্ট হবে, বই পড়ার প্রতি। বই পড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে, মাঝে মাঝে বই পড়ার প্রতিযোগিতা আয়োজন করতে হবে, তাহলে পুরস্কারের লোভে সবাই বই পড়ার প্রতি আকৃষ্ট হবে। পাঠ্যপুস্তকের সহায়ক গ্রন্থাদি পড়ার জন্য বিদ্যালয়ের রুটিনে সপ্তাহে অন্তত একদিন কমপক্ষে 1 ঘন্টা করে বাধ্যতামূলক বই পড়ার বিষয় কি করতে হবে? সংযোজন করতে হবে। এই যে পাঠ্য বই যে গল্প, উপন্যাস বা হচ্ছে কবিতা আছে, এগুলোর তো আমরা বাইরে সাধারণত কিছু পড়তে চাই না। কেন? কারণ এগুলো আমাদের পরীক্ষায় মার্ক থাকে, এজন্য। তো টিচাররা যদি এরকম থাকে যে তোমাদের 1 ঘন্টা করে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে বাধ্যতামূলক ভাবে লাইব্রেরিতে যে বই পড়তে হবে, তাহলে সবাই পড়বে। টিচাররা যদি বলে যে এখানে নাম্বার থাকবে, তাহলে নাম্বারের জন্য সবাই অন্তত পড়বে। তারপর অভ্যাস তো তৈরি হবে জোর করে হলেও। সাহিত্য, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ে বিখ্যাত সব রচনার বাংলা অনুবাদ সংগ্রহ করতে হবে। অনেক বিজ্ঞানী রয়েছে অথবা অনেক সাহিত্যিক রয়েছে যারা ইংরেজিতে বা অন্যান্য ভাষায় কি করেছে, তাদের সাহিত্য রচনা করেছেন। তো ওগুলোর যদি বাংলা অনুবাদ থাকে, তাহলে তো আমাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমরা পড়তে পারবো। কারণ আমরা তো সবাই তো সব ভাষা জানি না। মনে করো একটা চাইনা ভাষায় একটা সাহিত্য লেখা রয়েছে, অথবা অন্য কোনো একটা ভাষায় সাহিত্য রচনা করা রয়েছে। তো এগুলো যদি আমরা বাংলা অনুবাদ যদি আমরা না পারি, তাহলে তো আমরা সেগুলো পড়তে পারবো না। এর জন্য ওই বাংলা অনুবাদ আমাদের রাখতে হবে, এরকম সংগ্রহ করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক প্রভৃতির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। মানে শিক্ষকরা যদি কোন একটা উপন্যাস আছে, সেই উপন্যাস সম্পর্কে যদি শিক্ষার্থীদেরকে ধারণা দেয় মূল কথা সম্পর্কে, যে এরকম একটা উপন্যাস আছে, এই উপন্যাসের মূল কথা সেটা, তাহলে তুমিও মনে করবা যে এই উপন্যাসটা তাহলে এরকম, তাহলে আমরা একটু পড়ি, এরকম একটা আগ্রহ প্রকাশ করবা, তাই না? তো এই সমস্ত বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বা যে কোনো মানুষকে
বই পড়ার প্রতি আকৃষ্ট করা যায়। তারপর দেখো বই পড়ার মধ্যে নির্মল আনন্দ খুঁজে পাওয়ার শৌখিন মানসিকতা গড়ে তুলতে হবে। এখানে যারা বই পড়তে যাবে তারা যেন নির্মল আনন্দ পায়। যদি আনন্দ না পায় তাহলে কেন তারা বই পড়বে? তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখান থেকে আনন্দ পাওয়া যাবে। প্রিয়জনকে অনুষ্ঠান উৎসবে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনে করো তোমার একজন বন্ধু বা বান্ধবী তাদের জন্মদিনে তোমরা কি করবা, অথবা যে কোনো অকেশনে তোমাকে দাওয়াত করেছে, তাকে তোমরা ভালো ভালো বই উপহার দিতে পারো। বই কেনার প্রতি উৎসাহিত করে আগ্রহ বাড়াতে হবে। সবাইকে বলতে হবে যে বই কেনো, বই কিনে পড়বা, অনেক অনেক ভালো হবে, পরীক্ষায় ভালো করতে পারবা, আরো এই সমস্ত বিষয়ে উপকারিতা সম্পর্কে বলতে হবে। পাঠক বৃদ্ধির জন্য যে অঞ্চলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে সেখানে জনগণের শিক্ষা, পেশা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রভাব বিবেচনা করে সেই অনুসারে গ্রন্থ সংগৃহীত করতে হবে, তাই না? যে পাঠক বৃদ্ধির জন্য যে অঞ্চলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে ওই অঞ্চলের মানুষের শিক্ষা কেমন, পেশা কেমন, ওই সম্পর্কিত বই সেখানে রাখতে হবে। তো এটা হচ্ছে কর্ম অনুশীলন 2 এর আনসার চলে গেল। এখন তোমাদের বইয়ের মূল বইয়ের যে বহু নির্বাচনী যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের সমাধান করব। 1 নম্বর হচ্ছে বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? এটা দিয়েছেন হচ্ছে স্কুল কলেজের উপরে। স্কুল কলেজের উপরে লাইব্রেরির স্থান দিয়েছেন। তারপর দেখো 2 নম্বর স্বশিক্ষিত বলতে কি বোঝায়? স্বশিক্ষিত বলতে যেটা বোঝানো হয়েছে ক নম্বর সৃজনশীলতা অর্জন, এটা। তারপর দেখো উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং বা সংখ্যক প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো উদ্দীপক হচ্ছে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। 3 নম্বর প্রশ্ন উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান রয়েছে? গ নম্বর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 4 নম্বর উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা কি? তা হচ্ছে 1 নম্বর জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন এবং 2 নম্বর শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া। এটার উত্তর হবে ক নম্বর। এরপর আমরা কতগুলো অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন দেখব যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং গুরুত্বপূর্ণ। যেমন অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? এটা দিয়েছেন স্কুল কলেজের উপর। 2 নম্বর হচ্ছে স্বশিক্ষিত। দেখো 2 নম্বর কি বলছে? স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? সৃজনশীলতার অর্জন, এটা সৃজনশীলতা অর্জন। 3 নম্বর প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? এটা হচ্ছে বীরবল। তারপর দেখো 4 নম্বর প্রমোদ চৌধুরী সম্পাদিত সাময়িকীর নাম কি ছিল? এটার অ্যান্সার হবে গ নম্বর সবুজ পত্র। 5 নম্বর হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? এটা হচ্ছে ক নম্বর সাহিত্য চর্চা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দর্শনের চর্চা করা যায় কোথায়? দর্শনের চর্চা করা যায় গুহায়। 7 নম্বর আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি? মনের হাসপাতাল হচ্ছে লাইব্রেরি, গ নম্বর। 8 নম্বর প্রশ্ন মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? সর্বশ্রেষ্ঠ হচ্ছে বই পড়া, এই যেটা, ঘ নম্বর। 9 নম্বর হচ্ছে কিসের ফল লাভের জন্য আমরা সবাই উদ্বাহ হয়ে থাকি? সেটা হচ্ছে এটা হচ্ছে খ নম্বর শিক্ষার ফল পাওয়ার জন্য। 10 নম্বর প্রশ্ন কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা যায় না? আত্মার মৃত্যু হলে তার কি রাখা যায় না বলতো? রেজিস্ট্রারি রাখা যায় না। তারপরে 11 নম্বর আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কোথায় পড়েছে? লোলুপ দৃষ্টি পড়েছে অর্থের দিকে। সবাই আমরা কি করি? অর্থের পেছনে ছুটি। তারপরে 12 নম্বর প্রশ্ন লাইব্রেরি কিসের জন্য দরকার? দরকার হচ্ছে সাহিত্য চর্চার জন্য দরকার। এরপরে 13 নম্বর দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, কিন্তু সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত? এটা হওয়া উচিত ঘ নম্বর লাইব্রেরিতে। 14 নম্বর প্রশ্ন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। বই পড়া প্রবন্ধে লেখকের এই মতামতকে সমর্থন করে নিচের কোন বাক্যটি? নিচের হবে, এটা হবে নিচের কোন বাক্যটি? এটা হবে খ নম্বর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 15 নম্বর প্রশ্ন লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ঘ নম্বর স্বশিক্ষিত হওয়ার সুযোগ এখানে পাওয়া যায়। 16 নম্বর হচ্ছে আমরা জাত হিসেবে কি নই? আমরা জাত হিসেবে শৌখিন নই, গ নম্বর হবে এটা। 17 নম্বর প্রশ্ন মন গঙ্গার তোলা জল কোনটা? মন গঙ্গা তোলা জল হচ্ছে দর্শন বিজ্ঞান, এটা গ নম্বর প্রশ্ন। 18 নম্বর মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কে? একজন শিক্ষক, একজন গুরু, তাই না? শিষ্যকে বিদ্যার সাধনা অর্জনের জন্য কি করতে হবে? নিজে অর্জন করতে হবে।
এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, বই পড়ার অভ্যাস বাড়াতে হলে কি করা উচিত বলে তুমি মনে করো? যেটা করা উচিত সেটা হচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠা করা উচিত বেশি বেশি করে। এরপরে 21 নম্বর, যে জাতি মনে বড় নয় সে জাতি কিসে বড় নয়? সে জাতি জ্ঞানেও কিন্তু বড় নয়। যে জাতির মন অনেক বড় সে জাতি জ্ঞানেও অনেক বড়। 22 নম্বর, কারা সবাইকে সমান করতে চেয়েছিলেন? সে সমান করতে চেয়েছিলেন হচ্ছে ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করার জন্য। গতাসু শব্দের আবিধানিক অর্থ কি? এটার মানে হচ্ছে ক নাম্বার, মৃত্যু। 24 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল? এই যে বললাম না, দেখো পাঠ পরিস্থিতির ভিতরে কিন্তু কথাটা বলেছিলাম, একটি লাইব্রেরির বার্ষিক সভায়। এটা অ্যান্সার হবে ক নাম্বার। 25 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কি? মূল উপজীব্য হচ্ছে সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা। এটা হবে খ নাম্বার উত্তর। তারপরে 26 নম্বর, কিসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করতে পারি? সেটা হচ্ছে সাহিত্য চর্চার মাধ্যমে। 27 নম্বর, কি ছাড়া সাহিত্য চর্চার উপায় নেই? বই পড়া। এটা ঘ নাম্বার, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায় নেই। তো আমরা এখানে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম। এখন আমরা কতগুলো অতিরিক্ত এক কথায় উত্তর এগুলো দেখব, বা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, মানে যে এগুলো এক কথায় উত্তরে আসতে পারে, অথবা তোমাদের সৃজনশীল পরীক্ষায় যে ক নাম্বার যেগুলো আসে জ্ঞানমূলক প্রশ্ন ওগুলাতে আসার মতো। যেমন এক নাম্বার প্রশ্ন হচ্ছে, যথার্থ গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ হচ্ছে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা। প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তর্নিহিত বা হচ্ছে সুপ্ত প্রতিভা থাকে, ওই প্রতিভাকে জাগ্রত করাই হচ্ছে একজন গুরুর বা একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো জাতির জীবনী শক্তিকে হ্রাস করে দেওয়া। যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার হয়? যথার্থ শিক্ষিত হলে মনের প্রসাদ দরকার হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, কেতাবি অর্থ কি? কেতাবি অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা, তাই না? আমরা যেমন কেতাবি যেরকম কুরআন মাজিদ আমরা অনুসরণ করে চলি, তাহলে এটা যারা অনুসরণ করবে চলবে তাদেরকেই কেতাবি বলা হবে। মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। 6 নম্বর প্রশ্ন, কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন? এজন্য যে কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত শিক্ষার দোষে, তাই না? যে আমরা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থাতে কি করা হয়েছে, সে এইখানে দেখো সবকিছু মুখস্থ করে সেগুলোর আমরা উত্তর করি, এটাই হচ্ছে প্রচলিত শিক্ষার দোষ, তাই বলেছেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? বীরবল ছিল। 8 নম্বর প্রশ্ন হতে পারে, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। তারপরে 9 নম্বর প্রশ্ন, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? সেটা হচ্ছে বই পড়া। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা? সাহিত্য চর্চা। 11 নম্বর, সুশিক্ষিত লোক মাত্রই কি সশিক্ষিত? এরপরে 12 নম্বর হচ্ছে, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। এটা তো আমরা অনেকবারই দেখেছি। প্রমোদ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন? 1946 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষকের সার্থকতা কোথায়? শিক্ষকের সার্থকতা হচ্ছে ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। একজন ছাত্র আমার কাছে যারা পড়বে তারা যদি ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস যদি পায়, তাহলে তো আমার মনটাই আনন্দে ভরে উঠবে, তাই না? এটাই তো শিক্ষকের সার্থকতা। মানে শুধু তাই নয়, প্রকৃত শিক্ষা যাতে অর্জন করতে পারে সেটাই যদি তারা সক্ষম হয়, তাহলে একজন শিক্ষকের সার্থকতা চলে আসে। ডেমোক্রেসি অর্থ কি? এটার মানে হচ্ছে গণতন্ত্র। এরপরে 16 নম্বর প্রশ্ন, সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন? লাইব্রেরির প্রয়োজন। পদাচারণ কার লেখা? প্রমোদ চৌধুরীর লেখা পদচারণ। তারপরে 18 নম্বর প্রশ্ন, কি ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই? বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নাই। 19 নম্বর, লেখক কোনটিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন? লাইব্রেরিকে। লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন হচ্ছে স্কুল কলেজের উপর। শিক্ষা গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে বলে কার বিশ্বাস? শিক্ষার ফল লাভে উদ্দাহ ব্যক্তির, তাই না? তারপরে 22 নম্বর প্রশ্ন, কি করে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি? দর্শন সাহিত্য স্বরূপ মনোগঙ্গার জলে অবগাহন করে, মানে গোসল করে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি। 23 নম্বর প্রশ্ন, কে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন? তো যিনি যথার্থ গুরু তিনি এটা করতে পারেন। তারপরে 24 নম্বর, কিসের জন্য আমরা
সকলে উদ্দাহু হয়ে থাকি শিক্ষার ফল লাভের জন্য। তারপরে কাকে আমরা নিষ্কর্মার দলে ফেলে দিই। কেউ স্বেচ্ছায় যদি বই পড়তে চায় তাহলে তাকে আমরা নিষ্কর্মার দলে ফেলে দিই, যে এইটা পড়ে তো কোনো লাভ নাই, এইরকম আর কি। বই পড়ার প্রধান দুটি দিক কি কি? দুটি দিকের ভিতরে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উপায় এবং অপ্রাতিষ্ঠানিক উপায়, এটা হচ্ছে দুইটা দিক। শিক্ষা অর্জনের উত্তর সাধক মাত্র কে? গুরু। গুরুই হচ্ছে শিক্ষা অর্জনের গুরু, উত্তর সাধক মাত্র। আর 28 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের চর্চা কোথায় হয়? বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে। কাব্যামৃতে অরুচি ধরার দোষ কার? প্রচলিত শিক্ষা ব্যবস্থার। এরপর আমরা কতগুলো অতিরিক্ত সংক্ষিপ্ত বা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেখব। এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 4-5 মার্ক আসে না, ওগুলোতে আসবে, অথবা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সৃজনশীল পরীক্ষায় প্রশ্নের যে 2 নম্বরে যে প্রশ্নগুলো আসতো ওগুলো আর কি। 1 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধের লেখক শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না কেন? কেন তিনি শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না? অথচ বই পড়া কিন্তু একটা শখ, কিন্তু এই লেখক কেন শখ হিসেবে পরামর্শ দিতে চান না, যে বই পড়ো এটা একটা শখ, এটা কেন দিতে চান না? এটাই প্রশ্ন করা আছে। কারণ হচ্ছে এদেশে জীবন ধারণ করায় যেখানে প্রধান সমস্যা, সেখানে বই পড়ার শৌখিনতা শোভা পায় না বলে লেখক কি করেন? বই পড়ার পরামর্শ দিতে চান না। আমাদের বাজারে যে সবকিছুর যে সমস্যা, তাই না, সবকিছুর যে দাম, তার চারপাশে সবকিছুর যে অশান্তি, এই যে সরকারের অশান্তি, যে এক সরকার যায় আর এক সরকার আসে, এক স্বৈরাচারী যায় আর এক স্বৈরাচারী আসে, এরকম কিন্তু আমাদের সমস্যার ভিতরেই দিন কাটে। আমাদের সার্টিফিকেটের সমস্যা থাকে, তারপর আমাদের জন্ম নিবন্ধনের যে বানান ভুল থাকে, এগুলোই ঠিক করতে করতে আমাদের জীবন পার হয়ে যায়। এত সমস্যার ভিতরে আমরা থাকি, তো এইখানে আমাদের ওই যে শখ করে বই পড়া, এটা আমাদের শোভা পায় না বাঙালি হিসেবে। তাই লেখক এখানে উল্লেখ করেছেন এই কথাটি। বাঙালি জাত হিসেবে শৌখিন নয়, কেননা রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ প্রধান সমস্যা। আমরা তো এখানে জীবনেরই নিরাপত্তা নাই, আমরা সকালে আছি তো বিকালে মারা যেতে পারি। আর চারপাশে তো মানুষ এরকমই হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, তাই না? রাজনৈতিক কারণে হোক অথবা সন্ত্রাসের আক্রমণে হোক, যে কোনো এরকম দুর্ঘটনায় কেউ না কেউ প্রতিদিনই প্রাণ হারাচ্ছে। সেখানে আমাদের শখ তো দূরের কথা, আমাদের জীবনই তো ধারণ করতে পারি না, তো শখটা তো শব্দটাই ব্যবহার করা এটা অনুচিত বলে মনে করেছেন এখানে প্রমোদ চৌধুরী। এরকম আর্থসামাজিক পরিবেশে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দেওয়াটাই বৃথা, তাই লেখক শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না। 2 নম্বর প্রশ্ন, আমাদের এখন ঠিক শখ করার সময় নয়, উক্তিটি ব্যাখ্যা করো। একই উত্তর হবে, একই টাইপের। যেমন দুঃখ দারিদ্র্যের দেশে শখ করে কোনো কিছু করা মানে নিজের দুঃখকেই বাড়িয়ে তোলা, মানে এখানে নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। শুধু তাই নয়, একদিক থেকে তো না, চারিদিকে আমাদের দুঃখ আর দুর্দশা, তাই না? তো এখানে শখ করা, কোনো কিছু শখ করাটাই বৃথা। বাঙালি জাতিকে সবসময় দুঃখ দারিদ্র্যে আর নানা বিপদের মোকাবেলা করে চলতে হয়, যেখানে মানুষের মানবিক চাহিদাগুলোই পূরণ করা সম্ভব হচ্ছে না, তাই না? মানবিক যে চাহিদাগুলো আছে, যেমন আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোই তো নাই। তো সেখানে আমরা আবার শখ কেন পূরণ করতে যাব? সেখানে শখ করার কোনো প্রশ্নই ওঠে না। তাই বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ হলেও বাঙালি জাতির জন্য, মানে আমাদের জন্য বা আমাদের বাঙালি আর্থসামাজিক পরিস্থিতিতে শখ করে বই পড়ার কোনো উপায় নেই, তাই না? তো এখানে প্রমোদ চৌধুরী অনেক আগেই কিন্তু তার যে বই পড়া প্রবন্ধটি রচনা করেছেন বা লিখেছেন, কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের এখনকার সময়ও কিন্তু কত উপযোগী একটা তার লেখা, তাই না? আমাদের এখানে সমাজের যে দুঃখ দুর্দশা, এই বিষয়গুলো তো অসত্য না, এগুলো তো অস্বীকার করার মতো কিছু না, যে আমাদের চারপাশে জীবনযাত্রা সুন্দর না, তাই না? তো আমরা মনে করি যে স্বৈরাচারের পতন হয়, স্বৈরাচারের কখনো পতন হয় না, শুধুমাত্র রূপ পরিবর্তন হয়। এক ছাত্রলীগ যায় তো আরো অনেক ছাত্রলীগ আসে, তাই না? এরকম শুধুমাত্র পরিবর্তন হয়। এক জাতির পিতা যায় তো জাতির পিতার স্থান পরিবর্তন হয়ে আর একজন চলে আসে। তো এই বিষয়গুলো তো আমাদের অসত্য বিষয় না, তো কত উপযোগী বিষয় এখানে, এটা উল্লেখ করেছেন তিনি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা জাত হিসেবে শৌখিন নয়, বুঝিয়ে লেখো। এই যে একই কথা, বুঝছো? মৌলিক চাহিদা মেটাতে ব্যস্ত বাঙালিরা জীবন ধারণ করতেই দুঃখ দারিদ্র্যের দেশে বাঙালিরা স্বাভাবিকভাবে জীবন ধারণ করতেই হিমশিম খায়। ফলে তারা হয়ে উঠেছে উদার সর্বস্ব ও নিরস প্রকৃতির। শখ বা শৌখিনতা নিয়ে ভাবার সুযোগ বা ইচ্ছা আর হয়ে ওঠে না। তাই বই পড়ার মতো একটি সুন্দর শখও তাদের কাছে অপ্রয়োজনীয় কাজ বলে মনে হয়। সবগুলোর একই রকম টাইপের উত্তর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন,
এখানে বই পড়ার প্রবন্ধে বর্ণিত গরু দুধ গেলানোর সাথে বিদ্যা গেলানোর সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, গরুর দুধ গেলানো মানে কি, একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, কিন্তু পিতামাতা মনে করতেছে যে দুধ খেলে সে পুষ্টি পাবে, কিন্তু সে তো চাচ্ছে না, জোর করে তাকে খাওয়ানো হচ্ছে। তখন সে কি হয়, সে ঠিকই সে গেলে সেগুলা, মনে করো যে গেলা বলতে এখানে সে পান করে ফেলে, কিন্তু সেটা তো তার দেহের জন্য উপকারী হয় না। সেরকম আমাদের আশেপাশে যে পিতামাতা রয়েছে, সন্তানকে জোর করে পড়তে চাচ্ছে না, তার জোর করে পড়াচ্ছে, পাঠ্য বই মুখস্থ করাচ্ছে, এরকম তো এটা তো তার কাজে লাগে না, তাই না? অথবা মনে করো স্কুলে যে পরীক্ষা তোমাদের হবে, সেই পরীক্ষা তোমরা কিভাবে কি পাশ করো, মুখস্থ করে যে লিখে দাও, এরকম একটা অবস্থা। এটা তো তোমাদের আমাদের আর কি, তোমাদের আমাদের কারোর জন্য কিন্তু উপকার বয়ে আনে না। তো এটাই বলতে লেখক এই কথাই বলেছেন যে জোর করে চাপানো কোনো কিছুই শেষ পর্যন্ত সুফল বয়ে আনে না। যে শিশু নিজ ইচ্ছায় দুধ খেতে চায় না, তাকে পুষ্টিকর এই জিনিসটি জোর করে খাওয়ালেও তা মূলত ইতিবাচক ক্রিয়া করে না, কেননা শরীর সেই পুষ্টি গ্রহণে মানসিকভাবে প্রস্তুত থাকে না। শিক্ষার ক্ষেত্রেও একই ব্যাপার থাকে না, এখানে একটু দাঁড়ি হবে, ঠিক আছে? শিক্ষার ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষণীয়। মুখস্থ করিয়ে শিশুকে যে বিদ্যা শেখানো হয় তার মর্ম সে বোঝে না, ফলে তার পক্ষে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। ওকে, তারপরে প্রশ্ন 5 নম্বর, আমাদের স্কুল কলেজের শিক্ষার নেতিবাচক পরিণাম ব্যাখ্যা করো। তো আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদের সুশিক্ষিত করার চেয়ে নোট নির্ভর বা পরনির্ভর করে তোলে, যা কখনোই জীবনের প্রয়োজনে কাজে লাগে না। বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার যে রীতি, তাতে ছাত্ররা নোট মুখস্থ করে শিক্ষায় পাশ করে, ফলে শিক্ষার যে প্রায়োগিক দিকটা সেটাই অজানা থাকে যায়। তো এমনকি গঠিত বিষয়ের সমর্থিত দিকটিকেও সে অনুধাবন করতে পারে না। তাই স্কুল কলেজের শিক্ষা শুধু ব্যর্থতাই নয়, তা অনেকাংশে স্বশিক্ষিত হবার শিক্ষা পর্যন্ত নষ্ট করে দেয়। এরপরে তোমাদের বই দেখো, মূল বই একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, এটা পড়েই আমাদের শেষ। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত, মানে আমাদের জীবন আর কি। জাতীয় জীবন বলতে আমাদের জীবনটা গঙ্গা আর যমুনা যে নদী আছে, ওটা যেমন দুই দিকে প্রবাহিত হয়, ওই প্রবাহের সাথে তুলনা করা হয়েছে। এক ধারার নাম হচ্ছে আত্মরক্ষা, আমরা কি করি, নিজেদেরকে আত্মরক্ষা করি বা স্বার্থপরতার করি। আর আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ, মানে একটা হচ্ছে আত্মরক্ষা আর একটা হচ্ছে আত্মপ্রকাশ। তো আত্মপ্রকাশ মানে পরার্থ বৃদ্ধি করা, মানে দেখো প্রথমটা হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা মানে কি, নিজের জন্য, অন্যের জন্য না, বা স্বার্থ প্রসার, মানে নিজের স্বার্থটাকে কিভাবে বড় করে দেখবো সেটা। আর আরেকটা হচ্ছে আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ কখন হয়, যখন তুমি অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবা, ঠিক আছে, বা পরর্থতা বৃদ্ধি করবা, এটা হচ্ছে আত্মপ্রকাশ। তো এটা দুইটা আর কি, একটা হচ্ছে আত্মরক্ষা এবং আরেকটা হচ্ছে আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ মানে কি, অন্যকে উপকার করা, অন্যের স্বার্থটাকে বড় করে দেখা। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। মানে কেউ কি কাজের জন্য কাজ করে, এই যে মনে করো বেতন পাচ্ছি তাই আমি এখানে চাকরি করতেছি, তাহলে কি কাজের জন্য কাজ। আর অপরদিকে কি আনন্দ পাচ্ছি, এই যে আমি তোমাদের ইউটিউবে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তাই না, এটা আমার এটা আনন্দও পাচ্ছি আর এখানে টাকাও পাচ্ছি, এরকম আর কি। তো আমি যদি শুধু টাকার জন্য করি তাহলে বিষয়টা হচ্ছে কাজের জন্য কাজ, আর যদি আমি আনন্দ পাওয়ার জন্য জিনিসটা করি তাহলে এটা হবে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ আর একদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন, আচ্ছা দ্বিতীয় দিকটিতে কোনটাকে বোঝানো হয়েছে, যেমন পরর্থতা মানে পরের উপকার, বা অথবা এই যে প্রত্যেকটা উদাহরণে দ্বিতীয় যে দিকটা রয়েছে, যেমন এখানে দেখো আনন্দ পাওয়ার জন্য কাজ করা, এটা যদি আমরা উদাসীন হই, মানে এটা যদি আমরা না চাই, তা থেকে যদি প্রথম দিকটার প্রতি বেশি সাধনা দিই, যেমন দেখো প্রথম দিকটা কি এখানে উল্লেখ করা হচ্ছে, আত্মরক্ষা, মানে শুধুমাত্র নিজের জন্য করব, অন্য কিছুর জন্য না, ঠিক আছে। তারপরে একদিকে যে যুদ্ধ বিগ্রহের মধ্যে চলে থাকলাম, অন্য সাহিত্য চর্চা ধর্ম চর্চা করলাম না। তারপরে যদি আমরা শুধুমাত্র কাজের জন্য কাজ করি, আনন্দের জন্য যদি না করি, তাহলে কি হবে, সে জাতি কখনোই উঁচু জীবের অধিকারী হতে পারে না। এখানে আত্মরক্ষাও থাকবে, তারপরে আত্মপ্রকাশও থাকতে হবে। যেমন করে এখানে কাজের জন্য কাজ থাকতে হবে, আনন্দের জন্য কাজ থাকতে হবে। এটাই এখানে বলা হয়েছে। এখানে 4টা প্রশ্ন করা হয়েছে, 4টা প্রশ্ন আমরা এক একটা করে উত্তর দেবো। যেমন সৃজনশীল প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ভাড় ও ভবানী অর্থ কি। ভাড় ও ভবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। খ নম্বর হচ্ছে
অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তো আনন্দের জন্য কাজ করলাম, এখন কাজের জন্য একটু কাজ করি। সেটা হচ্ছে, তোমরা যারা আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। সেগুলোর ভিতরে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তোমরা যদি এই পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, ভর্তির জন্য 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। যদি আরো বিস্তারিত কিছু জানতে চাও তাহলে এই নাম্বারে নক করতে পারো। আর যারা ঢাকা, রামপুরার আশেপাশে রয়েছে, তারা চাইলে আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে পারো। আমাদের কোচিংটা হচ্ছে এই মেরুলবাড্ডা, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, অর্থাৎ এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পাশের যে গলি, ওই গলির মাথায় আমাদের এই কোচিংটা রয়েছে। তোমরা চাইলে সরাসরি এখানে ভর্তি হতে পারো। এরপরে আমরা খ নম্বর প্রশ্ন চলে যাই, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝানো হয়েছে। এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু এরকম অন্তর্নিহিত শক্তি থাকে, তাই না? যেটাকে আমরা সুপ্ত প্রতিভা বলে থাকি। প্রতিটি মানুষেরই মাঝে নিহিত রয়েছে সুপ্ত শক্তি। প্রকৃত শিক্ষার ছোঁয়ায় তা জাগ্রত হয়। মানে যদি এটা সুপ্ত থাকে, মানে ঘুমন্ত অবস্থাতে থাকে বা লুকায়িত থাকে, যদি উপযুক্ত পরিবেশ পায় তখন এটা বিকশিত হয়। ওইটা উপযুক্ত পরিবেশ না হলে সেটা কিন্তু বিকশিত হয় না। আচ্ছা না, অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র, অনেক ছেলেপেলে আছে, অনেক ভালো স্টুডেন্ট, তারা ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু আর্থিক সমস্যার কারণে তার পিতামাতা মনে করে সে পড়াশোনার খরচ দিতে পারতেছে না, এজন্য সে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ওই শিশুটাই যদি শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ পেত, তাহলে হয়তোবা সেও অনেক কিছু করতে পারতো দেশের জন্য। তো এটাই বলা হচ্ছে যে প্রকৃত শিক্ষার ছোঁয়ায় জাগ্রত হয়। স্বশিক্ষিতরা কি করে? স্বশিক্ষিত ব্যক্তিরা নিজের ভেতরের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন। যারা নিজেই শিক্ষিত হয় তারা ওইটাকে আবিষ্কার করে। এই শক্তি অন্তর্নিহিত শক্তি, যা মানুষের মানসিক শক্তির পরিচায়ক। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। প্রথম দিকটা কি ছিল বলতো? আত্মরক্ষা, তারপরে কাজের জন্য কাজ, যুদ্ধকে বেছে নেওয়া, তারপরে যে এই বিষয়টা হচ্ছে প্রথম দিক। বলা হচ্ছে যে প্রথম দিকটি, এটা হচ্ছে প্রথম দিকটি। তো বই পড়া প্রবন্ধের এই যে প্রথম দিকটির সাথে কি ইঙ্গিত করেছে তাই এখানে বর্ণনা করতে হবে। উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি হচ্ছে বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের নিমিত্তে বিদ্যা চর্চার দিকটিকে ইঙ্গিত করেছে। আমরা আসলে বই পড়ি কেন? ভালো একটা চাকরি করার জন্য, ভালো জীবনযাপন করার জন্য, তাই না? ভালো চাকরি পাবো, ভালো বেতন পাবো, এই সমস্ত কারণে আমরা পড়াশোনা করি, সবাই, আমিও তুমিও। এটা হচ্ছে মূল কথা। বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগটি দেয় না। অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই কি করি? মশগুল হয়ে থাকি, বিভোর হয়ে থাকি। তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি, শুধু সেই কি করে বই পড়ি। এভাবে বই মানে সেই বইটাই আমরা পড়ি, যে এই বইটা, এই যে এটা আমাদের পরীক্ষা আসবে, প্রশ্ন লিখতে পারলে ভালো মার্ক পাবো, ভালো মার্ক পেলে ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হলে ভালো চাকরি পাবো, ভালো চাকরি পেলে ভালো বেতন পাবো, এই উদ্দেশ্য করে সেই বই পড়ি। আমরা তো অন্য কোনো বই পড়ি না, আমিও পড়ি না মনে করো। তো এরকমই। তো আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা কি হয়ে উঠেছি? আত্মসার শূন্য। আত্মার শূন্য মানে আমাদের আত্মার ভিতরে কিছু নাই, বিষয়টা এরকম আর কি। তো উদ্দীপকে বলা হচ্ছে জাতীয় জীবনধারা কিসের মতো? গঙ্গা আর যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একটি হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, অন্যটি হচ্ছে আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। একটি কদর্য আর আরেকটি হচ্ছে কল্যাণের দিক। মানে একটা হচ্ছে কদর্য করা আর একটা হচ্ছে কল্যাণের দিকে ধাবিত হওয়া। একটিকে একদিকে রয়েছে কাজের জন্য কাজ করা, অন্যদিকে আনন্দের জন্য কাজ। বই পড়া প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে। এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। মন্তব্যটির বিচার করো। এখানে দেখো উদ্দীপকে দুইটা দিকের কথা বলা হয়েছে, তাই না? তার ভিতরে একটা ছিল হচ্ছে আত্মরক্ষা, আর একটা ছিল কি বলতো? পরমার্থ। পরমার্থ মানে কি? অন্যের স্বার্থকে বড় করে দেখা, অন্যের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই বলছে। তো এই পরমার্থের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে বই পড়া প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে কিনা। তো লেখকও কি বলেছেন? যে আমাদের সাহিত্য চর্চা করা উচিত এবং সেই সাহিত্য চর্চাটা অর্থ উপার্জনের জন্য নয়। ওকে, এরকম কথা বলেছেন। তার সাথে কিন্তু ভাবার্থ দিক দিয়ে একই। তো বই পড়া প্রবন্ধে লেখক সৃজনশীল
সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা উদ্দীপকে উল্লেখিত এটা হবে পরমার্থ অর্জনের নামান্তর। বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠচর্চার প্রতি অমনোযোগের সমালোচনা করেছেন, দুর্নাম বলেছেন, ঠিক আছে, নিন্দা করেছেন। উদরফূর্তির জন্য কেবল গথ বাধা বই পড়ি আমরা। উদরফূর্তি মানে কি? মানে পেট পুরে খাবারের জন্য আমরা বই পড়ি, ভালো রেজাল্ট করার জন্য আমরা বই পড়ি, যাতে করে ভালো চাকরি পাবো, আর ভালো চাকরি হলে ভালো বেতন পাবো। এ কারণেই আমরা পড়াশোনা করি। এ কারণে জাতি হিসেবে আমরা নিরানন্দ ও নির্জীব হয়ে পড়েছি, আমাদের মনে কোনো আনন্দ নেই, কারণ আমরা কোনো শখ করে কোনো কিছু করি না। যা করি আমাদের স্বার্থের জন্যই করি, যা করি আমাদের টাকার জন্য করি, যা করি আমরা অর্থ উপার্জন করার জন্য করি। মনের শান্তিকে আবিষ্কারের জন্য আমাদের প্রয়োজন স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্রে সাহিত্য চর্চা করা, মানে স্বেচ্ছায় আমাদের নিজের স্বেচ্ছায় বা নিজের চিন্তায় আমাদের কি করতে হবে? সাহিত্য চর্চা করতে হবে। নিয়মিত লাইব্রেরিতে গমনের মাধ্যমে এটি করা সম্ভব। নিয়মিত লাইব্রেরিতে যে যদি বই পড়ি তাহলে এটা সম্ভব। তো উদ্দীপকে জাতীয় জীবনধারার দুটি দিকের কথা বলা হয়েছে। একটি হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, অন্যটি হচ্ছে আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। এখানে উল্লেখিত পরমার্থ অর্জনই জীবনের শ্রেষ্ঠ সাধনা। অর্থ লাভের মধ্য দিয়ে শুধু আত্মরক্ষা বা স্বার্থ প্রসার জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের কদর্য দিকের পরিবর্তে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন। এর মাধ্যমে উঁচু জীবনের অধিকারী হওয়া যায়। মানে জীবনটাকে কি করা যায় বলতো? সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব হয়। জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই। বই পড়া প্রবন্ধে সে কথাই বলা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা নিতান্ত বাধ্য না হলে কেউ বই পড়ে না। এতে কারণ কি? এতে উদরফূর্তি হয় না বলে। পরীক্ষা পাশ করা আর শিক্ষিত হওয়া কিন্তু এক কথা নয়। প্রকৃত শিক্ষিত হতে হলে জীবনের পরম সত্য বা পরমার্থকে উপলব্ধি করতে হবে এবং তা অর্জন করতে হবে। শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। এই প্রসারতার জন্য এই বই পড়া আবশ্যক। এ কারণেই প্রমোদ চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের ইচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাই বলা যায় উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই বই পড়া প্রবন্ধ থেকে অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার সমাধান, এবং সাথে সাথে আমরা দেখো অনেকগুলো অতিরিক্ত প্রশ্ন দেখেছি। এগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।